দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন বাজেটের 16 আনা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, আমাদের এই অনুষ্ঠান চলবে বাজেটের পরদিন পর্যন্ত। আমরা গত 3 দিন আগে যেই অনুষ্ঠান শুরু করেছি সেখানে আমরা বাজেটের নানান বিষয় নিয়ে আলোচনা করছি। প্রতিদিন আমাদের স্টুডিওতে থাকছেন অতিথি। আজকেও আমাদের সাথে একজন অতিথি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন সিপিটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তাকে আমরা কিছুক্ষণ পরেই আমরা যুক্ত করতে পারবো। আমরা শুরুতেই যাচ্ছি জনাব প্রিন্স আপনার কাছে। প্রিন্স ভাই, প্রতি বছর আসলে বাজেট আসে এবং সাধারণ মানুষের নানান ধরনের প্রত্যাশা থাকে। আমরা সেই প্রত্যাশার কথা শুনবো। আমাদের কাছে কিন্তু সাধারণ মানুষের বেশ কিছু বক্তব্য আছে, তারা কি বলেছেন, কি চেয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে প্রতি বছর মানুষের যে চাওয়া পাওয়ার, একেবারে সাধারণ প্রান্তিক জনগোষ্ঠী, একদম খেটে খাওয়া মানুষ, তাদের যে চাওয়ার, সেই চাওয়া পাওয়ার মানে ফারাক যেটা থাকে, সেটি ঘোচানোর জন্য কি আসলে আমাদের রাষ্ট্র খুব বেশি চিন্তা থাকে যে সাধারণ মানুষকে আসলে কত বেশি তাদের প্রত্যাশার জায়গাটাতে মেলানো যায়? আপনাকে ধন্যবাদ, এবং আমি নিউজ 24-কে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে অন্ততপক্ষে বাজেটের আগে আলোচনা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। কারণ আমি এই কথা না বলার লোভ সামলাইতে পারছি না। কারণ দেখেন, অনেক সময় রাজনীতিতে আমরা রাজনৈতিক দৈনন্দিন কথাবার্তাই বলি, কিন্তু আমরা আমাদের রাজনীতির শিক্ষা এবং যে কথাটা ওই জায়গায় বলি হয়তো মানুষকে বোঝাইতে পারি না বা অনেককে বোঝাইতে পারি না। সেটা হচ্ছে আমরা যে উপরি রাজনীতির কথা বলি, সেটা হচ্ছে উপরি কাঠামো, ভিত্তি কাঠামো অর্থনীতি। তার মানে অর্থনীতি কিভাবে পরিচালিত হচ্ছে তার উপরে নির্ভর করে কিন্তু পুরো রাজনীতির অন্য কাজগুলো নির্ভর করে। এখন এটাও আবার ঠিক যে রাজনীতির ওই অঙ্গন তো এটা ঠিক করে, এটা ভাইস ভার্সা, খুবই কারেক্ট। কিন্তু এই ভিত্তিটা কি আমরা করছি তার উপরে নির্ভর করে রাজনীতি, সুশাসন, দুর্বৃত্তায়ন প্রতিরোধ সব কিছু কিন্তু নির্ভর করে। সেই বিবেচনায় আলোচনাটা এবং এ বিষয়ে জানা বোঝাটা গুরুত্বপূর্ণ, আমরাও জানতে চাই। এটুকু আমি ভূমিকা বললাম। এবার বলি, দেখেন, এই যে বাজেট এবং জনগণের চাওয়া পাওয়া যেটা বললেন, আমাদের বিবেচনায় এটা প্রধান নির্ভর করে বাজেটের দর্শনটা কি, মানে কোন দর্শনে বাজেট প্রণীত হচ্ছে। এখন আপনি যদি একটা রাষ্ট্রের কথা বলি, রাষ্ট্র মানে তো তার একটা পাহারাদার থাকে, পাহারাদার হচ্ছে সরকার। তাহলে সেই সরকার কোন দর্শনে বিশ্বাস করেন এবং বাজেট কোন দর্শনে তিনি তৈরি করবেন, তৈরি করার পরে সেটা প্রস্তাব করবেন, পাশ করবেন, বাস্তবায়ন করবেন। সুতরাং জনগণের চাওয়া পাওয়ার ফারাক কতটুকু থাকবে কি থাকবে না, আপনি স্রেফ এই ফর্মুলায় বুঝে নিতে পারবেন। নির্ভর করবে যে সরকার তিনি কার স্বার্থ, লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়, অবশ্যই এটা পড়বে যে আপনি একটা কিছু করে দিলেই তো হয় না, সেটা বাস্তবায়নের অনেকগুলো কাজ থাকে, সেইটার উপরে কিন্তু নির্ভর করে। এবার আমি এই পর্বের থার্ড কথা বলি যে আমাদের দেশের আপনি মানুষকে যদি এইভাবে দেখি মানে এটাই তো বাস্তব যে অধিকাংশ মানুষ হচ্ছে সাধারণ মানুষ। এবং ঠিক এইবারের বাজেটে যখন আমরা কথা বলছি, এটা কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছ থেকে আপনি হয়তো পুরো একটা আলাদা দর্শন, নতুন দর্শন চিন্তা আমরা করি না, আশাও করি না। যেটা দলীয় সরকার, অন্য সরকার হলে সেটা হতো। এই একটা গেল। দ্বিতীয় গেল একটা বাজেট, মানে আমাদের বিগত দিনে যে অর্থনীতির লুটপাটের যে ধারা ছিল, যেটা আমরা দেখেছি, তারপরেই এইবারের বাজেট হতে যাচ্ছে। তাহলে এইবারের বাজেটে অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা এটুকু তো প্রত্যাশা করতে পারি যে অন্য দলীয় সরকার তার বিবেচনা সে করে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অন্ততপক্ষে সাধারণ মানুষ তার কিছুটা স্বার্থ হলেও বিবেচনা করে সে বাজেটের জায়গায় যাবে। এই কথা বলার ক্ষেত্রে আমি একটা দুটা পয়েন্টটা যদি বলি, দেখুন, এই 1 বছরে সরকারি তথ্যই বলছে, আমি অন্য তথ্য বাদ দিলাম, যে তাদের হিসাবেই বেকারের সংখ্যা বেড়ে গেছে। আর এটা কিন্তু আমরা চোখেও দেখতে পাই যে কলকারখানা বন্ধ, কর্মহীনের সংখ্যা বাড়ছে নানা কারণে। কারণটা আমি নাইবা গেলাম। আমরা কিন্তু যদি ওয়ার্ল্ড ব্যাংকের একটা তথ্য দেখি যে 30 লক্ষ মানুষ দারিদ্র্যের মধ্যে পড়ে গেছে এই সময়, তাহলে আপনাকে এই বিবেচনাগুলো করতে হবে। আর একটা জিনিস বিবেচনা করতে হবে যে বাজেট অতীত দিনে অনেক কিছু আমরা দেখিয়েছি বড়, কিন্তু বাজেট যেখানে বাস্তবায়ন করতে যাব সেইখানে তলে ফুটা থাকে। আমাকে চা খেতে দিয়েছেন, হয়তো আরও দেবেন, কিন্তু যদি ফুটা থাকে
বড় ফুটা থাকলে তো পাবো না, ছোট ফুটা থাকলে আস্তে আস্তে চলতে থাকবে। তাহলে ফুটা বন্ধ করে যাওয়ার কাজটা তারা যদি এই ধারাতেই প্রথম, আমি অন্তত পক্ষে এই দর্শনটুক বিবেচনা করে একটা বাজেট আনে, তাইলে হয়তোবা কিছুটা সাধারণ মানুষের প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে। আসবো আমরা, আমাদের সাথে এরই মধ্যে ডক্টর ফাহমিদা খাতুন যুক্ত হয়েছেন। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার কাছে আমি আসবো এখনই, তবে তার আগে আমাদের কাছে আমরা আসলে আজকে আলোচনার বিষয়ে আমাদের সাধারণ মানুষের আসলে প্রত্যাশা এবং প্রাপ্তির যে ফারাক থাকে বাজেটে, সেটি কতটা ঘোচাতে পারবে এবার বাজেট। আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, আমরা সাধারণ মানুষের বক্তব্য নিয়েছিলাম, একটু দেখে আসতে চাই। মূল্যস্ফীতির লাগাম টেনে জীবনে ফিরবে স্বস্তি, তৈরি হবে কাজের সুযোগ, বন্ধ হবে লুটপাট, জনগণের করের টাকা ব্যয় হবে তাদেরই কল্যাণে। আসন্ন বাজেট নিয়ে এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন, ক্যামেরায় ছিলেন আমিনুল বাবু। রাখাল চন্দ্রের বয়সটা 40 পেরিয়েছে আরো বছর আগে। জীবনের অর্ধেকটা সময় পার হয়েছে রিক্সা চালিয়ে। সংসারের আয় ব্যয়ের হিসেবটা রাখেন ঠিকই, তবে সেই হিসেব আজকাল মেলে না সহজে। সংসারের বাজেটের সেই হিসেব মেলাতে নিত্যপণ্যের দাম কমে আসবে, এমন বাজেটে চান রাখাল চন্দ্র। সারাদিনে রুজি করি 500, কিন্তু বাজার করতে গেলে 500 কোনো বাজার হয় না, সবকিছুর দাম বাড়তি। এই বাজারে যিনি সবকিছুর দাম যিনি কমায় দেয়, আমরা যিনি খায়া পরে বাঁচতে পারি। রাখালের মতো কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী জাকির হোসেনের চাওয়াটাও একই, নিত্যপণ্যের সরবরাহ বাড়িয়ে স্বস্তি ফিরে আসুক বাজারে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এক নম্বরে হলো মানুষ বেকার, মানুষের কোনো কর্মসংস্থান নাই। দ্বিতীয়ত জিনিসের দাম, এখন 1 টাকার জিনিস যদি আপনি 8 আনা দেন তাও কিন্তু খুব কষ্ট হচ্ছে। গত বছরে মূল্যস্ফীতির চাপে পিষ্ট হয়েছে দেশের বেশিরভাগ মানুষ, তবে কর্মহীন মানুষের কষ্টটা সবচেয়ে বেশি। এই যেমন সাদেকুজ্জামান শাওন, ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করে চাকরির পেছনে ঘুরছেন 5 বছর ধরে। তার প্রত্যাশা আসছে বাজেটে তার জন্য থাকবে কর্মসংস্থানের সুখবর। সবার জন্য যেন বিপুল কর্মসংস্থানের সৃষ্টি করা যায়, যেন বেকারত্বের হারটা কমিয়ে আনা যায়। দেখা যাচ্ছে যে গত বছর নাকি আবার 3 লক্ষ বেকার আবার নতুন হয়ে যুক্ত হয়েছে। তো আমরা চাচ্ছি যেন বেকারত্বটা কমিয়ে আনা হয় যে কোনোভাবে হোক। আমরা চাচ্ছি কর্মসংস্থান। বাজেট নিয়ে গভীর চিন্তা করার মানুষও কম নয় সমাজে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস শাফি মনে করেন বাজেট হতে হবে বাস্তবমুখী, বাস্তবায়নটাও জরুরি। আবার কেউ কেউ বলছেন স্বাস্থ্য ও শিক্ষার মতো খাতে নজর বাড়াতে হবে সরকারকে। হাই ইনফ্লেশনের কারণে আপনার একটা সময় বাংলাদেশে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত ছিল, কিন্তু এই ইনফ্লেশনের কারণে আর দুর্নীতির কারণে মধ্যবিত্ত শ্রেণীটা বলতে গেলে নেই বলতে চলে। কারণ আপনার উচ্চবিত্ত আর নিম্নবিত্ত হয়ে যাচ্ছে, যারা গরিব তারা গরিবই হচ্ছে, যারা বড়লোক তারা বড়লোকই হচ্ছে। এটা বাংলাদেশের জন্য, ভবিষ্যতের জন্য খুবই একটা আশঙ্কা, মানে বিপজ্জনক একটা নির্দেশক বলা যায়। তো আমাদের উচিত এই ঘাটতি বাজেট এড়ায় চলা। মাঠ পর্যায়ে যে আমরা সাধারণ জনগণ আছে, এইটার যে আমাদের জন্য কতটা ফলপ্রসূ হচ্ছে, আমার মনে হয় এটার পিছনে এই যতটা বেশি ফলপ্রসূ হবে এর পিছনে মূল কারণটা হওয়া উচিত যে আমরা বাজেটটাকে কিভাবে মাঠ পর্যায়ে কাজে লাগাতে পারছি। যারা দৈনন্দিন কাজ করে তারপরে খাচ্ছে, তারা যেন ভালো খাবার খেতে পারে। তারা আসলে বাজেট, অনেক টাকা, অনেক কিছু এগুলো বোঝে না। বাজেট নিয়ে মানুষের ভাবনা ও প্রত্যাশা হয়তো ভিন্ন, তবে প্রত্যেকের চাওয়া তাদের জীবনকে কিছুটা হলেও সহজ করবে আসছে বাজেট। বাজেটের জটিল হিসেব নিকেশে হয়তো আগ্রহ নেই অধিকাংশ সাধারণ মানুষের, তবে বাজেট ঘিরে রয়েছে অনেক প্রত্যাশা। নতুন বাজেটে সেই প্রত্যাশার হিসেব কতটা মিলবে সেটি এখন দেখার বিষয়। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম যে সাধারণ মানুষের প্রত্যাশার বিষয়। আমরা এইটা নিয়ে আলোচনা করবো, আমাদের সাথে ডক্টর ফাহমিদা খাতুন যুক্ত হয়েছেন। তবে তার আগে আমরা একটু 2 মিনিটের জন্য একটু যেতে চাই যে 3রা জুন শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে নোটিশ জারি করা হয়েছে, এই বিষয়ে ব্রিফ করছেন প্রসিকিউটর। আমরা সরাসরি তার বক্তব্য শুনে আসি। জি, আপনারা জানেন যে আমাদের তদন্ত সংস্থা দিন রাত কাজ করছে। প্রসিকিউশনের পক্ষ থেকেও তাদেরকে আমরা সাহায্য করছি। গতকালকে চাংখারপুলের ঘটনায় ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং আমরা আশা করছি যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঈদের আগেই
আমরা ফরমাল চার্জ দাখিল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং আশা করছি আমরা সেটাও সক্ষম হব। না, সেটা সেটা বলা কঠিন, তবে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ। তবে ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের তদন্ত এবং আদালত অবমাননার অভিযোগ এটি ভিন্ন অভিযোগ এবং এই দুটি ভিন্নভাবে চলছে, দুটির সাথে কোনো মিল নেই। মানে তার মানে কি এই যে আদালত অবমাননার বিচারটা কি আগে সম্পূর্ণ হচ্ছে কিনা? জি, আদালত অবমাননার অভিযোগের যে প্রসিডিউরটা ট্রাইব্যুনালে চলছে সেটি হলো ট্রাইব্যুনাল আইনের 11(4) এবং ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধির 45 বিধি অনুযায়ী এটা পরিচালিত হয়। এক্ষেত্রে আসামির বক্তব্য এবং প্রসিকিউশনের পক্ষ থেকে দাখিলকৃত ডকুমেন্টারি এভিডেন্সকেই প্রাধান্য দেওয়া হবে। কোনো লাইভ উইটনেস বা সাক্ষী বা কোনো তদন্ত বা কোনো ইনকোয়ারি এ জাতীয় কোনো কার্যক্রম আইন বা পৃথিবীর কোনো আইনেই আদালত অবমাননার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। অতএব আদালত অবমাননার যে প্রসিডিংসটা ট্রাইব্যুনাল চলছে এটি অবশ্যই আগে এবং খুব দ্রুত হয়ে যাওয়া সম্ভব। দর্শক, শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে নোটিশ জারি করা হয়েছে, এ বিষয়ে ব্রিফ করছিলেন প্রসিকিউটর। আমরা সেখানে ছিলাম। এবার আমরা চলে যাচ্ছি আলোচনায়। দর্শক, আমাদের সাথে ডক্টর ফাহমিদা খাতুন আছেন। ডক্টর ফাহমিদা, আমরা যেটি দেখছিলাম যে সাধারণ মানুষ আসলে কি প্রত্যাশা করে আপনারা নিশ্চয়ই জানেন। অর্থ উপদেষ্টা বলেছেন যে এবারের বাজেট, গতকাল তিনি প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলেছেন যে এবারে বাজেট হবে সমতা ভিত্তিক কল্যাণমুখী বাজেট। আগে যে প্রবৃদ্ধি হয়েছিল তার সুবিধা সব মানুষ পায়নি, এখন যে প্রবৃদ্ধি হবে তার সুবিধা সব মানুষের পর্যায়ে পড়বে। আপনার কাছে কি মনে হয় ওনার এই যে বক্তব্য বা ওনার যে প্রত্যাশা সেটি কতটা পূরণ হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে বাজেট তো মানুষের কল্যাণমুখী হওয়ারই কথা, কারণ বাজেট এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজে বৈষম্য দূরীকরণ করা সম্ভব। এবং দেখেন, বাজেটের মাধ্যমে যে সমস্ত আর্থিক পদক্ষেপগুলি নেওয়া হয় সেই পদক্ষেপগুলির মাধ্যমেই কিন্তু, যেমন ধরেন কর ব্যবস্থাপনা কিংবা ভর্তুকি দেওয়া কিংবা বিভিন্ন ধরনের প্রণোদনা কিংবা সামাজিক সুরক্ষা ইত্যাদি পদক্ষেপের মাধ্যমে কিন্তু বাজেটে সমাজে যারা পিছিয়ে আছে তাদের জন্য কিছু পদক্ষেপ নেওয়া সম্ভব। এখন একটা বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ, আমি আপনার প্রতিবেদনটাও দেখছিলাম, সাধারণ মানুষের কাছে বাজেট বলতে কি বোঝায়, তারা কিন্তু বাজেট অত বুঝে না, কিন্তু বাজেট যখন আসে তখন কিন্তু তারা প্রত্যেকেই মনে করে যে এই যে বুঝি বাজেট আসলো, জিনিসপত্রের দাম বাড়ছে। বাজেটটা হচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়ার একটা প্রক্রিয়াই মনে করে। তো কারণ কি, এমনভাবে সবসময় দেখে এসেছে যে এটাতে তাদের জীবনের উপরে কোনো প্রতিফলন ঘটে না, বরঞ্চ তাদের একটা আপনার মূল্যস্ফীতির চাপ কিংবা জিনিসপত্রের দামের যে একটা প্রভাব সেটা আরো বেশি করে তাদের উপরে পড়ে যায়। এখন যেই প্রত্যাশাটি করা হয়েছে মাননীয় অর্থ উপদেষ্টার যেটা করেছেন সেটাই তো আসলে হওয়া উচিত। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে হঠাৎ করে 1 বছরের বাজেট দিয়ে তো আমি সমাজের সকলের জন্য কল্যাণ প্রতিষ্ঠা করতে পারবো না, কল্যাণ বয়ে আনতে পারবো না, কারণ এটা একটা ইনক্রিমেন্টাল প্রসেস। যেই প্রক্রিয়ায় আমাদের উন্নয়ন ঘটেছে, যেটার ফলাফল সমাজের পিছিয়ে পড়া জনগণ যার সংখ্যা অনেক বেশি, তারা কিন্তু সেই সুফলটা পায়নি। সেই সুফল না পাওয়ার কারণে আমরা দেখেছি যে দরিদ্র জনগণ যারা একটুখানি উপরের দিকে উঠেছে তারা বিভিন্ন প্রতিকূলতার মুখে কিন্তু দারিদ্র্যসীমার নিচে পড়ে যায়। তো এই বিরাট জনগোষ্ঠীর জন্য কল্যাণ আনা, অর্থাৎ একদিকে আপনাকে একটা ডিসেন্ট জীবনযাত্রার জন্য, অর্থাৎ জীবনের যে চাহিদাগুলো সেইগুলো পূরণ করার জন্য একটা আয়, তারপরে একটা গুণমান সম্পন্ন শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের প্রয়োজনীয়তাগুলি মেটানো, এটা আমাদের জন্য একটা মধ্যমেয়াদী
থেকে দীর্ঘমেয়াদী পদক্ষেপ হবে। তবে পদক্ষেপ নেওয়াটা এটা একটা ভালো পদক্ষেপ, এবং এটা একটা যে স্বীকৃতি দেওয়া যে বাজেটের মাধ্যমে সমাজে বৈষম্য দূর করা এবং কল্যাণ স্থাপন করা সম্ভব, সেটা একটা আমি ইতিবাচক দিক মনে করি। জি, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে ডক্টর ফাহমিদা। আমরা একটু বিরতির সময় হয়েছে, আমরা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি বাজেটের 16 আনা অনুষ্ঠানে, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বাজেটের 16 আনায়। আমাদের সাথে আমরা আলোচনা করছি বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা এবং ফারাকের বিষয়টি। আমাদের সাথে দুজন অতিথি আছেন, স্টুডিওতে আছেন সিপিপির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, এবং আছেন যুক্ত হয়েছেন আমাদের সাথে সরাসরি ডক্টর ফাহমিদা খাতুন, সিপিডির নির্বাহী পরিচালক। আমরা আবারও ডক্টর ফাহমিদা খাতুনের কাছে যেতে চাই। ডক্টর ফাহমিদা, এই যে সরকার আসলে এইবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে দেখা যায় বাজেটের আকারও কিন্তু ছোট করা হয়েছে, অর্থাৎ কিছুটা সংকোচনমূলক বাজেট করা হচ্ছে। এইটির মাধ্যমে আসলে কর্মসংস্থানের উপর কতটা প্রভাব পড়বে, কিন্তু এটা সাধারণ মানুষের উপর যেহেতু সরাসরি আসলে প্রভাবটা পড়ে, আপনি এই জায়গায় আসলে সরকার কৌশলটা কি হওয়া উচিত? এটা একটা কঠিন কৌশল এবং কঠিন ব্যালেন্সের বিষয়, কারণ আপনি জানেন যে এই যে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি গত 2.5 বছরের সময়কাল ধরে চলছে, এটার জন্য কিন্তু অনেক দিন পরে বাংলাদেশের নীতি নির্ধারকরা এই একটা পদক্ষেপ নিয়েছে, যেটা কিনা মূল অস্ত্র মূল্যস্ফীতি করার জন্য, টেনে ধরার জন্য, সেটা হচ্ছে যে মুদ্রানীতি। সেখানে সুদের হারের উপরে একটা ক্যাপ ধরে রাখা হয়েছিল, যাতে কিনা আপনার ঋণ দেওয়ার হার অনেক কম ছিল, অথচ মূল্যস্ফীতি তার চাইতে আরও বেশি ছিল। তো যেহেতু একটা অনীহা ছিল এই বাজারমুখী সুদের হারটাকে দেওয়ার জন্য, তারপরে এখন আমরা দেখেছি যে সংকোচনমূলক মুদ্রানীতিটা চালু হয়েছে। তো সেটার ফলাফল তেমন একটা পাওয়া যাচ্ছে না, সাম্প্রতিককালে খুব সামান্য পাওয়া যাচ্ছে। এটা একটা অন্যতম বিষয়। দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে যে আপনার মুদ্রানীতির সাথে, সংকোচনমূলক মুদ্রানীতির সাথে যদি আপনার সংকোচনমূলক রাজস্ব নীতি না থাকে, তাহলে সেটা কাজ করবে না। আরেকটা বিষয় থাকে যে একটা তো ডিমান্ড সাইড, আরেকটা সাপ্লাই সাইড, বাজারে কি পর্যাপ্ত আপনার সরবরাহ রয়েছে কিনা সেটাও, এবং তার বাইরেও আরও আমাদের নন ইকোনমিক ফ্যাক্টর, যেমন সেগুলি ইকোনমিক পরোক্ষভাবে, কিন্তু আমরা যে বলি যে বাজার একেবারে পারফেক্ট, মার্কেট পারফেকশন এসে যাবে, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, ওটা তো কাজ করে না। সেজন্য ধরেন এই যে চাঁদাবাজি কিংবা বিভিন্ন জায়গায় আপনার করা, জিনিসপত্রের দাম বাড়ে, কৃষকের কাছ থেকে বাজার পর্যন্ত আস্তে আস্তে জায়গায় সেগুলো কিন্তু অনেকখানি আপনার বাজারকে প্রভাবিত করে। তো এটা গেল মুদ্রানীতির পার্ট, যেটা বললাম যে রাজস্ব নীতি। কিন্তু মুদ্রানীতির পাশাপাশি রাজস্ব নীতি আমাদের তো আগে দেখেছি এই মেগা প্রকল্প, এই সরকারি ব্যয়, এই সমস্ত সব কিছুর মাধ্যমে কিন্তু সরকারের ব্যয়ের কোনো লাগাম টেনে ধরা যায় নাই। সেই জন্যই এখন এই বাজেটে আমরা দেখেছি যে বাজেটের আকারটাকে ছোট করা হয়েছে। বাজেটের করার পরিকল্পনা এখনো আমরা জানি না কি আসছে, বাট যেগুলো আমরা তথ্য এসেছে। তারপরে আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পগুলোর ক্ষেত্রে কিন্তু কাটছাট করা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক বিবেচনায় যে সমস্ত প্রকল্পগুলি নেওয়া হয়েছে, কিছুটা, সবই করা সম্ভব না। আপনি যেটা বললেন যে একেবারেই যদি আবার আমি ব্যয় কমিয়ে দেই, তাহলে তো ব্যয় যদি না থাকে, বিনিয়োগ যদি না থাকে, বিনিয়োগের একমাত্র জায়গা আবার কিন্তু সরকারি বিনিয়োগ, কারণ ব্যক্তি খাতের বিনিয়োগ নাই, বিদেশি বিনিয়োগ তো নাই। তো সরকারি বিনিয়োগও যদি এত কমে যায়, তাহলে তো মারাত্মকভাবে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে, উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। তো এই যে একদিকে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, অন্যদিকে আপনার কর্মসংস্থান তৈরি করা, এই দুটোর মধ্যে কিন্তু এখন একটা সাংঘর্ষিক অবস্থায় আমরা রয়েছি। কারণ এখন সরকারের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। সেটা এই মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরে মূল্যস্ফীতি কমাতেই হবে। সেটা কমাতে যে আপনার জিডিপির আকাঙ্ক্ষাকে কমাতে হবে, সেটাও সরকার করেছে, কিন্তু আবার কতখানি কমাবে সেটাই হচ্ছে যে, কারণ আমি যেটা বললাম যে কর্মসংস্থান এর হার কিংবা বেকারত্বের হার যে এত বেশি, এবং আমরা প্রতিবেদনও দেখতে পেলাম যে দেখেন যে যারা যত বেশি শিক্ষিত তাদের বেকারত্বের হার আরও বেশি, তো তারা অপেক্ষা করতে থাকে একটা সুটেবল চাকরির জন্য। ওই অবস্থায় এটা একটা কঠিন আসলে সিদ্ধান্ত এবং কঠিন
পরিকল্পনা নেওয়াটা, এটা আমি মনে করি না যে একটা বাজেটের মাধ্যমে এটা দেওয়া সম্ভব। এইখানে আমাদের এইবারের বাজেটের মূল লক্ষ্যই আমরা সবসময় বলে এসেছি যে মূল্যস্ফীতি কমিয়ে আনা এবং একটা নিম্ন মাত্রার প্রবৃদ্ধি, একটা যেটাকে বলছি যে লো লেভেল ইকুইলিব্রিয়াম। এখানে উচ্চাকাঙ্ক্ষী কিছু করার কোনো সুযোগই নাই, একেবারে লো লেভেল ইকুইলিব্রিয়ামের মধ্যে আমাদের আনতে হবে। তারপরে আপনাকে আস্তে আস্তে একটু সম্প্রসারণ করে, তারপরে সম্প্রসারণ করলে বিনিয়োগের সুযোগ আসবে এবং তারপরে কর্মসংস্থানের সুযোগ হবে। সুতরাং আমি মনে করি যে এটা একটা কঠিন দায়িত্ব। এখানে আসলে পুরোপুরি যে আকাঙ্ক্ষা আমরা দেখতে চাইছি, এটাই সম্ভব না এই বাজেটের মাধ্যমে এককভাবে। সবশেষ একটি প্রশ্ন যেটি করতে চাই সেটি হচ্ছে যে মানুষের যে করের টাকা প্রচুর অপচয় হয়, আমরা দেখি দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, রাস্তাঘাট তৈরিতে দেখা যাচ্ছে যতটা ব্যয় করা দরকার তার অনেক গুণ ব্যয় হচ্ছে। এইবার কি আসলে সরকারের, যেহেতু রাজনৈতিক সরকার নেই, আমরা আগের বছরগুলোতে অনেক লুটপাট যেটি দেখেছে, মানুষ আশা করছে যে নতুন বাংলাদেশে হয়তো সেখান থেকে কিছুটা হলেও মানে অর্থাৎ আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, মানুষের করের টাকাটা কি আসলে মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয় হবে, মানে সেটি নিশ্চিত করতে পারবে সরকার? জি, নিশ্চিত করতে না পারলেও চেষ্টা থাকবে, সেটার আমরা প্রতিফলন দেখেছি। তারা নিজেরাই বলেছেন, বিশেষ করে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে যেটা একটু আগে বললাম, একটু যাচাই বাছাই করার চেষ্টা করা হয়েছে। এবং কিন্তু এর মধ্যে আপনারা জানেন অনেক মেগা প্রকল্প, যেগুলার মানে প্রাথমিক ইনিশিয়াল ব্যয় কিন্তু বিশালভাবে ধরা হয়েছে। তো সেইগুলোতে এখন ওই প্রকল্পগুলি কিন্তু শুরু হয়ে গেছে অনেকগুলি। তো সেখানে আবার যেই ইনিশিয়াল যে খরচের একটা প্রাক্কলন করা হয়েছে, সেইটা যদি কতখানি কমানো যাবে, সেটা কিন্তু হয়তো জটিল, একটা আমলাতান্ত্রিক জটিলতা থাকতে পারে এখানে। কারণ এই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে অনেক ধরনের স্বার্থন্বেষী গোষ্ঠী থাকে। তো সেইটা পুরোপুরি বন্ধ করা যাবে কিনা, অপচয় কিংবা অতিরিক্ত ব্যয় কিংবা দুর্নীতি, সেইটা কিন্তু চেষ্টাটা এবং ইচ্ছা দুটোই রয়েছে। আমাদের দেখার বিষয় যে কতখানি, কিন্তু আমার ধারণা যে কিছুটা তো কম হবে। আগে যেমন আপনি মনে করেন একটা প্রকল্প মানে একটা লুটে খাওয়ার মতো একটা উৎসব লেগে যেত, সেটা তো আর থাকবে না, এটা আশা করা যায়। সেই জন্য যখনই আপনি বলছেন যে হ্যাঁ মানুষের করের টাকায়, তো বাজেটকে আসলে সাধারণ মানুষ কেন নিজেদের একটা এখানে ভালো কিছু দেখতে পায় না, এই কারণেই যে একদিকে মূল্যস্ফীতি বাড়বে কিংবা জিনিসপত্রের দাম বাড়বে, অন্যদিকে যে মানুষের করের টাকাটাও কিন্তু এইভাবে অপচয় হচ্ছে এবং একটা গোষ্ঠীর হাতে চলে যাচ্ছে। সেই জন্য এইবারের প্রেক্ষিতটা ভিন্ন, কিন্তু আমরা কি এখনো পুরোপুরি বলতে পারছি না যে একেবারে দুর্নীতিটাকে মূলোৎপাটন করা গেছে এবং করা যাবে। জি অবশ্যই, আসলে সরকারের চেষ্টাটা থাকতে হবে। সরকার নিশ্চয়ই মানে দুর্নীতিবাজরা তো সবসময় সক্রিয় থাকে, তো সেই জায়গাটাতে সরকারের চেষ্টাটা অব্যাহত, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যে পৃষ্ঠপোষকতা ছিল সেটি না হলে আসলে অনেক দুর্নীতি কমবে বলে আশা করা যায়। নিশ্চয়ই ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনি শুনছিলেন যে তিনি বলছিলেন যে মানুষের যে করের টাকা সেটিকে ব্যবস্থাপনা করার জায়গাটাতে এবারের কি একটি সরকারের হাতে সুযোগটা একটু বেশি মনে করেন, যে ধরেন রাজনৈতিক সরকারের প্রভাব যেহেতু খুব বেশি নেই, সেই জায়গাটাতে এই মানে জনগণ কি এবার আশা করতে পারে? না, আমার মনে হয় ফাহমিদা আপা ঠিকই বলেছেন। সরি, দুঃখিত খুবই, যে বিষয়টা তো হচ্ছে আমরা একটা খুব সহজ একটা কথা বলি কর নিয়ে, যে করটাকে যদি আমরা এইভাবে বিবেচনা করি, যেমন ধরুন বৃষ্টি যেটা হয়, তো এইখান থেকে যে বাষ্প হয়ে যায় পরে সেটা পড়ে, তাহলে করের যে টাকাটা দেব এইটা যাতে আমার উপরে শান্তি হয়ে বর্ষণ করে, তাহলে এই বিবেচনাটা জরুরি। কিন্তু আপনি যেটা বললেন যে বিগত দিনে যে সমস্ত সরকারগুলো ছিল, তাতে আমি শুরুতে যেটা বললাম, রাজনৈতিক যে দর্শন, সেই দর্শনের কারণে তারা এটা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু নিঃসন্দেহে এইবারে এই সরকারের কাছ থেকে আমি আশাটা করি দুইভাবে। প্রথম আমাদের আশা হচ্ছে যে তারা প্রথম একটা ট্রেন্ড সেট করুক, যেই করের টাকা জনগণের টাকা, জনগণের কল্যাণেই খরচ হবে। তারপরে অন্তর্বর্তীকালীন সময় বিগত দিনে জটিলতা ছিল, ইচ্ছা করলে সব পারবে না, আমি এটাকে মানতে রাজি আছি, কিন্তু আমরা দেখতে চাই ওনারা ট্রেন্ড ঠিক করেছেন
এবং এইবারের বাজেট আকার কমছে বাস্তবতা আমরা জানি বৈদেশিক ঋণের পরিমাণ যে পরিমাণ, তার সুদ পরিশোধে কত টাকা লাগবে সবই আমাদের জানা, এবং আরও ঋণ দরকার হবে, এগুলো আছে। কিন্তু যদি তারা ট্রেনটা সেট করতে পারে তাহলে আমি কিছুটা অগ্রগতি হিসাবে দেখব, যাতে করে ওই ধারে আগামীতে কিছুটা কাজ করতে পারি। কিন্তু আমরা ঠিক মানে এই মুহূর্ত পর্যন্ত নিশ্চিত হতে পারছি না যে বিশেষ করে যে আলোচনা আসলো, আমরা এ ব্যাপারে কোনো দ্বিমতের তো জায়গা নাই, বা সেটাই বাস্তবতা যে অন্ততপক্ষে মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরার কাজটা করা, অহেতুক ঋণ করে ঘি খাওয়াটার বিষয়টা সামনে না আনা, কর্মসংস্থানের জায়গায় যাওয়া প্রধান জায়গাটা সেইটা। কিন্তু আমাকে যদি বলেন, আমি এই ব্যাপারে একটাই বিশেষ ক্রিটিক্যাল পয়েন্টটাকে তুলতে চাই, যে এই সময়কালে আপনি দেখবেন যে আমাদের অর্থনীতিতে অনেক কিছু দুর্বৃত্তায়নের ধারা, সিন্ডিকেট সেটা করে আছে। তো আমি তো দেখলাম গতকাল আমাদের ওই শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন বা সরকার একজন প্রেস সচিব, তিনি শেয়ার বাজার নিয়ে কথা বললেন। এখনো নাকি লুটপাটকারীদের আড্ডাখানা রয়ে গেছে, তাহলে সেইটাও তো টেনে ধরতে পারছে না। আমাদের জিনিসপত্রের দাম এগুলো নিয়ে, বিশেষ করে যেগুলো আমাদের আমদানি হয়, তা সেইগুলোর যে সিন্ডিকেট ছিল সেটা তো ভাঙতে পারে নাই। কিন্তু আমার বিবেচনায় যদি অন্ততপক্ষে বাজেটকে সামনে রেখে এমন কতকগুলো নিয়ম নীতি দৃষ্টিভঙ্গিগুলো সামনে আনতে পারে যে ওইগুলো ভাঙার কাজ শুরু করার কাজটা করতে পারে বা রাষ্ট্রায়ত্ত ধরার কাজ, তাহলে সেটাই হবে প্রধান কাজ। এবং নিঃসন্দেহে আমি প্রত্যাশা করি যে এই সরকার সেই কাজের দিকে আগাবে। এটাই হচ্ছে এই বিষয়ে একটা প্রধান কথা। যে আমরা আবারও ফিরবো, আমাদের একটি বিরতির সময় হয়েছে। দর্শক, বাজেটের 16 অনুষ্ঠানের বিরতি, আবারও ফিরছি একটু পর, সাথে থাকবেন আশা করি। তো স্বাগত আরেকবার, দেখছেন বাজেটের 16 আনা, আমাদের বিশেষ আয়োজন। বাজেট নিয়ে প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেব কি মিলবে, আজকে এই বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। বাজেট নিয়ে আমরা অনেক কথা বললাম। আসলে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে তো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর একটি বড় ভূমিকা থাকে। দেশের অর্থনীতি যাতে স্মুথলি চলতে পারে, বাজেট যাতে সাধারণ মানুষের সবার কাছে পৌঁছায়, বাজেটের সুফল, সেই জায়গাতে এই মুহূর্তে আসলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হওয়া উচিত। এবং আমরা দেখছি যে প্রতিদিনই নানান ধরনের আন্দোলন হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে, যেটি আসলে আমাদের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন কি আমরা আসলে করতে পারছি, বা কতটা করা উচিত? সাধারণভাবে তো ঠিকই বলেছেন যে যখন আমরা একটা জাতীয় বাজেট নেই এবং সেটা তো বাস্তবায়নের জন্যে যদি এটাকে গ্রহণ করি বা গ্রহণযোগ্য হয়, তাহলে তো সবার ভূমিকা থাকে। এবং সবার মধ্যে বিশেষ ভূমিকা তো থাকতে হয় রাজনৈতিক দলগুলো, কারণ তারা তো একটা উদ্যোগী ভূমিকা নিতে পারে, প্রচারমূলক ভূমিকা নিতে পারে, এগুলো পারে। কিন্তু এই যে কথাটা আমি বললাম, এটা কখন সম্ভব হচ্ছে বাজেট যেটা প্রণীত হবে তার সাথে যদি রাজনৈতিক দলগুলো ইনভলভ থাকে। তো এখন ধরুন একটা দলীয় সরকার, তো তারা যখন বাজেট করে ওই দল ইনভলভ থাকে। একটা সংসদ থাকলে সংসদে বিরোধী দলও ইনভলভ থাকে। তাহলে যেগুলো ঐক্যমত্য থাকে তাহলে সেইটার সবাই জড়িত থাকাটা খুব জরুরি হয়। তো এইবারে আমার বিবেচনায় একটা সুযোগ কিন্তু ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সামনে, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তো শুরুতেই আন্দোলনকারী সবাই সমর্থন দিয়েছি, নানা দ্বিমত সত্ত্বেও এগুলো আমরা দিয়েছি। এখনো পর্যন্ত নানা জটিলতা আছে, তারপরেও তো আমরা সমর্থন প্রত্যাহার করিনি। তাই এবারও হতো যদি ওনারা বাজেট করার আগে রাজনৈতিক দলগুলোকে ইনভলভ করতেন। এখন এটাই তো বড় সংকট হয়ে গেল। দেখেন, খুব খোলা মনে বললে যে আমরা কমিউনিস্ট পার্টি বা আমাদের একটা জোট আছে বাম জোট, আমরা তো এখন আনুষ্ঠানিকভাবে জানি না যে সরকার কি করছে। কারণ আমরা কিন্তু ঠিক যে মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি, এই ক্ষেত্রে খুব সত্য কথা হচ্ছে, মেলা ভালো কথা বলে কোনো লাভ নেই, কারণ সবই রেডি। সম্ভবত 2 তারিখে বাজেটটা ঘোষণা হবে, এটা মার্চ এপ্রিল থেকে এর প্রক্রিয়া শুরু হয়ে যায়। তেমনি প্রতিদিন রাজনৈতিক ডামাডোল থাকে। যদি ওনারা ইনভলভ করতেন, এবার একটা সুযোগ ছিল, তাহলে কিন্তু অবশ্যই যে ওই রাজনৈতিক দলগুলোর জন্য আরও বেশি সুযোগ হতো। তা সেইটা আমি জানি না কতটুকু হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি ওনারা বাজেটের এখনও যতটুকু সময় আছে, তাতে বিশেষ করে আমাদের ইমিডিয়েট যে কথাগুলো, আমি ফাহমিদা আপাকেও যদি কোট করি, যে মুদ্রাস্ফীতির রেসটা টেনে ধরা, কারণ টেনে ধরার কারণে ছোট্ট কথা বলি, দেখবেন আমি আপনাদের যে প্রতিবেদনটা আমি খুব খেয়াল করলাম, খুবই পারফেক্টলি সাধারণ মানুষ তাদের কথাবার্তা বলেছে। আপনি হয়তো চোখের সামনে যদি দেখেন যে আপনার আগে যা বেতন ছিল সেইটা আছে, বা আপনার 10 টাকা বেড়েছে, কিন্তু এইটা বেড়েছে বা বেতন ঠিক আছে এইটা বলা কিন্তু কারেক্ট না। কারণ আপনি এই টাকা নিয়ে বাজারে গেলে
এক বছর আগে যে আনতে মূল্যস্ফীতি পারতেন তার এবার চেয়ে বেশি বেড়েছে, হ্যাঁ, হয়তো পারতেন তার কিনা। 10% বেতন বেড়েছে, কিন্তু মূল্যস্ফীতি গত 2 বছরে দেখা যায় 20% বেড়েছে। Correct. তাহলে আপনি তো Ultimately তার আসলে জীবনযাত্রার আপনার মান ব্যাগ তো- খালি হয়ে যাচ্ছে। মান তো কমেছে। তাহলে কিন্তু আপনার আয় কমে গেছে। কমে তাহলে গেছে। তাহলে আমাদের পারফেক্ট শব্দটা হবে আয় কমে গেছে। তা আয় কমলে তো কোনো জীবনই চলে না। Right. তাহলে আপনাকে এমনভাবে টেনে ধরতে হবে যাতে আয় কমে যায়, আয় যাতে না কমে, এটা খেয়াল করতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যেটা আমাদের অতীত দিনে, এটা আমার এই আলোচনায় আসছে, উনিও বলেছেন, আমি দেখলাম একজন ছাত্র বন্ধু বোধহয় বলেছেন, 1 নম্বর বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য। তা বাস্তবায়নযোগ্যর পরে আরেকটা কথা হয়, ফুটা বন্ধ করা। মানে আপনি ধরেন শিক্ষা, স্বাস্থ্য, আমাদের এখনো কমিউনিটি ক্লিনিক আছে, আপনি একটা বরাদ্দ দিলেন, ওষুধটা ঠিকমতো যাচ্ছে কিনা সেটা ব্যাপার, গেলেও সেটা কেউ পকেটে করে নিয়ে যাচ্ছে কিনা বা বাজারে দোকানে বিক্রি করছে কিনা, সেটা প্রকৃত জনগণের কাছে যাচ্ছে কিনা। এখন স্থানীয় পর্যায়ে এটা পারা যাবে না। হয়তো আমাদের এটা বামপন্থীরা আমরা মনে করি যে আমরা কখনো রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা সেই জায়গাটা করব, লোকাল মানুষকে যদি ইনভলভ করতে পারি এই প্রতিটি কাজের সাথে, যার জন্য আমরা কিন্তু একটা বলি, সব ক্ষেত্রে স্বচ্ছতা লাগবে, জবাবদিহিতা লাগবে, কিন্তু সবচেয়ে বড় লাগবে সংশ্লিষ্ট বিষয় জনগণের অংশগ্রহণ। তাহলে জিনিসটা পারফেক্টলি করতে পারবেন। তা আপনি সেখানে যে রাজনৈতিক দলগুলোর কথা বললেন যে আমরা ইনভলভ করলে, আমরা তো আমাদের দল, আমাদের জোট, আমরা এগুলো বিশেষ করে জনকল্যাণমূলক কাজ, ধরেন আমাদের এইখানে এই যে সেফটি নেটের অনেকগুলো কাজ আছে, এইসব কাজে যদি স্থানীয় পর্যায়ে ইনভলভ আমরা হতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা তো খুব পজিটিভভাবে এই কাজগুলো করতে চাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার একেবারে শেষের দিকে, আপনি আমাদের সাথে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বাজেটের 16 আনা অনুষ্ঠানে আপনার সাথে আছেন। এই অনুষ্ঠান চলবে বাজেটের পরদিন পর্যন্ত, অর্থাৎ জুনের 3 তারিখ পর্যন্ত। আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে।